ওয়েল হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ রিঙ্কাঞ্জন। আর আজকে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার 390 অ্যাকচুয়ালি বেরোচ্ছে যেটা সেটার ব্যাপারে। তো এবার অ্যাডভেঞ্চার বাইক নিয়ে কেন, কারণ টুরিং সেগমেন্টে অ্যাডভেঞ্চার বাইকটা হচ্ছে ইউনো একটা টাইম এরকম হয়ে যেতে পারে যেটা নেসেসারি হয়ে যাবে, কমফোর্টেবল টুরিং বা মাইলস মাঞ্চিং মেশিন যদি কাউকে বলা হয়, তাহলে আমাদের কান্ট্রির জন্য অ্যাডভেঞ্চার বাইকটা খুবই দরকার হয়ে যায়। তো সেটা হচ্ছে ব্যাপার। এবার দুদিন আগে হয়েছে এরকম যে অ্যাডভেঞ্চার কেটিএম 390 অ্যাডভেঞ্চার লঞ্চ হয়ে গেছে। এইবার লঞ্চ হওয়ার পর বাইকটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে 3,67,900 বা 3,68,000 ধরে নাও। তো সেটা কি ভালো না খারাপ সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো এবার যদি মানে ফার্স্টে লুকসের দিক দিয়ে বলা হয়, মানে আমার হেডলাইটের এটা কি হলো, যাই হোক, আমার হেডলাইটের যে ইউনিটটা দিয়েছে প্রজেক্টর ইউনিট, সেটা আমার খুব মানে পার্সোনাল খুব ভালো লেগেছে। রিজন বিং কি, দেখো বাইকের একে তো হেডলাইট খুব উইক হয়। এবার আমি জানি না, দেখো সামনে থেকে তো দেখিনি যে কতটা লাইট দিচ্ছে, বাট যেরকম আমার মিটিওর 350 হেডলাইট প্রথম দিকে মানে প্রচন্ড উইক যেটাকে বলা হয় সেটা, তো সেটা ছিল। তারপর আমি নানা রকম জিনিস ট্রাই করেছি, 4টে ফগ ল্যাম্পও লাগিয়েছি বা এভরিথিং মানে এলস ট্রাই করেছি অনেক কিছু। তো আমার সবকিছুই মনে হয়েছে যে ইনসাফিসিয়েন্ট, কারণ হেডলাইটের যে লেভেলটা থাকে সেটা খুব জরুরি ফর দ্য লং থ্রো, ঠিক আছে। এইবার আসছি হচ্ছে ইউনিটে, মানে একদম বাইকের সাথে যেটা আসছে, বাইকের সাথে যদি প্রজেক্টটা দিয়ে দেয় তাহলে আমাদের আর বাইরে থেকে খরচা করে লাভ হবে। যেরকম বললাম, মিটিওর 350 আমি আমার হেডলাইট চেঞ্জ করেছি, ভ্যাশনোর হেডলাইট লাগিয়েছি। তো যদি কেউ দেখতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, তো ওটা দেখে নিও যে হেডলাইটটা কেমন পারফরমেন্স দিচ্ছে অ্যান্ড অল। এনিওয়েজ, চলো এবার স্টার্ট করা যাক কেটিএম অ্যাডভেঞ্চার 390 দিয়ে। এইবার দেখো 390 যেটা দেখাচ্ছে ব্রশারেও যেটা লেখা আছে, আমি ব্রশারটা খুলে বসে আছি। তো 99% নিউ কম্পোনেন্ট লেখা আছে, 99% 1% কি দিক দিয়ে এনেছে সেটা বলা খুব মুশকিল। টিউবলেস স্পোক হুইলস দিয়ে দিয়েছে। এবার টিউবলেস স্পোক হুইলসটা যেহেতু হিমালয়ান একটা বেঞ্চমার্ক তৈরি করেছে, আমার মনে হয় না যে কেটিএম এর কাছে এটা কোনো প্ল্যান ছিল, বাট এটা খুব সাডেন তৈরি করেছে, কারণ যখন হিমালয়ান একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে যে টিউবলেস স্পোক হুইলস দেওয়া যেতে পারে ইন্ডিয়ান মার্কেটে, আর দরকার সেটা। তো আবার ওটা থেকেই মনে হচ্ছে যে কেটিএম অ্যাডভেঞ্চার 390 এটা একটা ইন্ট্রোডিউস করে দিল, একদম মানে সাথেই দিয়ে দিচ্ছে। এখন ওই পরে গিমিক রাখছে না যে পরে আসবে, 1 বছর পর আসবে, 6 মাস পর আসবে, ওইগুলো রাখছে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক। দেখো এনাফ পাওয়ার এনাফ টর্ক দিয়ে দিয়েছে, 39 NMR টর্ক দিচ্ছে আর 46 PS এর পাওয়ার দিচ্ছে। বাট পাওয়ার টর্ক নিয়ে আমি কথা বলবো না, কারণ চালানোর পর বোঝা যাবে যেটা কতটা রিয়েল, মানে কি বলবো, রিয়েল ওয়ার্ল্ডে ওটা কিরকম পারফরমেন্স দিচ্ছে। এইবার আসছি হচ্ছে সাসপেনশনের ব্যাপারে। দেখো একটা জিনিস খুব ভালো করেছে, যেটা হচ্ছে সামনে পেছন দুটোই অ্যাডজাস্টেবল দিয়ে দিয়েছে। সামনের সাসপেনশন দেখো, লং ট্রাভেল সাসপেনশন তো মোটামুটি অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে যে বাইকগুলো লঞ্চ হচ্ছে, বা এখন কি বলবো স্ক্র্যাম্বলার ক্যাটাগরি একটা নতুন হয়েছে, মানে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা নতুন হয়েছে। তো সেটাতেও মানে সাসপেনশন লং ট্রাভেল তো দিচ্ছে, কিন্তু অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়াটা খুব ভালো, খুব দরকার। কারণ তুমি তোমার মানে রাইড প্রেফারেন্স হিসাবে তুমি তোমার ওজন, তোমার ওয়েট, তুমি পিলিয়নের ওয়েট, তোমার লাগেজের ওয়েট, এইসব মানে সবকিছু নিয়ে তোমার সামনের সাসপেনশন আর পেছনের সাসপেনশন যে দুটোই অ্যাডজাস্ট করো, তোমার রাইডটা আরেকটু কমফোর্টেবল। দেখো সবকিছু আমরা যেহেতু প্রাইস পে করছি, এবার প্রাইসটাতে প্রাইস টু পারফরমেন্স একটা রেশিও চলে আসে, যে আমরা কতটা উপভোগ করতে পারছি, যে কনজিউমেবল জিনিসটা কিনছি সেটা কতটা উপভোগ করতে পারছি। আমি যদি 100% না করতে পারি, বা আমি যদি 90% না করতে পারি, তাহলে আলটিমেটলি কি বলবো, তোমার দিনের শেষে তোমার নিজেরই স্যাটিসফ্যাকশন মনে হবে না, জিনিসটা কিনলাম এটা ঠিক হচ্ছে না, ঠিক আছে। এবার ওই যে বললাম প্রথমেই ভিডিও শুরুতেই বলেছি যে অ্যাডভেঞ্চার বাইকগুলো কেন প্রেফার বেশি করা হতে পারে, কারণ আমাদের রাস্তাঘাট খুব জঘন্য। মানে তুমি হাইওয়েও যদি ধরে নাও, একটা মানে এরকম হট করে একটা স্টেজ চলে আসবে, গর্ত 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 কন্টিনিউ গর্ত, মানে এরকম হতে পারে। হ্যাঁ, যেরকম আমি তোমায় বলছি, যখন মিটিওর 350 নিয়ে আমি যখন সিকিম যাই, তখন ওই কিষানগঞ্জ এরিয়াতে এত বাজে স্টেজেস, মানে একটা স্টেজ এসছে যে গর্ত আছে, গর্তগুলোকে কভার করা হয়েছে পিচ দিয়ে। এবার কি হয়েছে তাতে, রাস্তাটা কি ফ্ল্যাট থেকে উঁচু হয়ে আবার ফ্ল্যাট হয়ে গেছে।
এবার এটাতে কি হয়েছে, এবার কন্টিনিউ গাড়ি এরকম লাফাতে 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 যাচ্ছে, তো ওটা খুব ডিস্টার্বিং। এবার ওখানে সাসপেনশন ট্রাভেল ভালো হলে বা সাসপেনশন স্টিফ না হলে, কমফোর্টেবল সাসপেনশন হলে ওটা অ্যাবজর্ব করে নিত। এবার মিটিয়ার 350 সাসপেনশন খুব জঘন্য, সত্যি কথা বলতে। স্টিফ সাসপেনশন ভালো রাস্তার জন্য অসাধারণ, আমি আসছি ওটাতে, তো ওটা খুব জঘন্য, আমার ওখানে কষ্ট হয়েছে। এবার আসছি হচ্ছে রাঁচি রাইডে। রাঁচিতে যখন আমি ট্রাভেল করি, মানে রাঁচির জঙ্গলগুলো দিয়ে যখন আমি ঘুরি, মানে ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে, রাস্তাঘাট ওখানে ফ্যান্টাস্টিক, ঠিক আছে, ফ্যান্টাস্টিক মানে একদম রাস্তায় মনে হবে শুয়ে পড়ো, এত সুন্দর রাস্তা করা। তো ওই রাস্তার জন্য আবার মিটার 350 সাসপেনশন খুব ভালো, কোনো কি বলবো, মাখনের মতন ছুটছিল গাড়ি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আসছি হচ্ছে সিট হাইটে। দেখো সিট হাইটে অ্যাডভেঞ্চার 390 মানে কেটিএম অ্যাডভেঞ্চার 390 সিট হাইট অনেকটা 855 সামথিং এরকম ছিল, আমার অতটা মনে নেই, বাট 850 855 হবে। তো এখন একটু কমিয়েছে ওটাকে, ওটা কমিয়ে 830 করে দিয়েছে। তো 20 mm ডিফারেন্স। এবার আমার মনে হয় 20 mm ডিফারেন্সটা অনেকটা। তো ধরো 58 59 এর, আমি যেন 58 বা 59, আমি জানি না আমার হাইট 58ই হবে, যাই হোক 58 এর একটা ছেলে যদি 855 এ বসে, তখন তাকে টিপটো করতে হবে, বাট সেটাই যদি 830 হয়ে যায়, হয়তো টিপটোটা একটু কমে যেতে পারে, হিল টাচ হবে না, তাই মানে আমি জানি না, বাট তাও টিপটোটা কমে যাবে, তোমার পায়ে পাতাটা একটু পড়বে মাটিতে, দুটো পায়ের কথা বলছি, হ্যাঁ। এবার আসছি হচ্ছে ইলেকট্রনিক প্যাকেজ। এবার এখানে তো মানে একদম ফাটিয়ে দিয়েছে, যেটাকে বলে মানে কি বলবো, কুইক শিফটার, রাইড মোডস, ক্রুজ কন্ট্রোল। এবার ক্রুজ কন্ট্রোল ব্যাপারটা হচ্ছে কি, মানে কি বলবো, থাকলে ভালো, হ্যাঁ, আবার না থাকলে মন একবার হবেই তোমার খুঁজখুচ্ছে। ক্রুজ কন্ট্রোল কোথায়? তুমি ধরো ক্রুজ করছো হাইওয়েতে 90 100, আমাদের হাইওয়ে 100 এর প্লাস সেফ নয় একদম। আমি তো সাজেস্ট করবো না, আমার নিজের দুটো ক্লোজ মানে কাউন্টার হয়ে গেছে 100+ দিয়ে, তো আমি তারপর থেকে নিজেই শিক্ষা পেয়ে গেছি, আমি 100 এর নিচেই চালাই, আমি চালাই না 100 এর উপরে আর, কারণ ভীষণ রিস্কি হয়ে গেছে। আর গরু, মানে ছাগল, গরু, মানুষ, মানে কি বলবো, এভরিথিং, মানে ওটা হাইওয়েতে তুমি প্রেডিক্টই করতে পারবে না যে আশপাশ দিয়ে কি ঢুকতে চলেছে, ঠিক আছে। 100টাও সেফ স্পিড না, হিসাব মতন তো 40 40 60 হচ্ছে মানে সেফ স্পিড, যে তুমি ওখানে দাঁড় করাতে পারবে। এইবার আসছি হচ্ছে কি যেন বলছিলাম, হ্যাঁ মনে পড়েছে, কথা বলতে বলতে ভুলে গেছি। ক্রুজ কন্ট্রোল। এবার তুমি 90 100 যাচ্ছ, তুমি এখান থেকে লং যাচ্ছ, তুমি আরামসে যেতে চাও, তুমি একটা ক্রুজ সেট করলে 95 দিয়ে আরাম করে বসে আছে, মানে হাতটা রিল্যাক্স, মানে দেখো কন্টিনিউ এরম 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 করে যাওয়া, ঠিক আছে, বা কন্টিনিউ এরম ভাবে ধরে রাখা, ইটস টায়ারিং, ঠিক আছে। কেউ যদি বলে না, তাহলে সে আই থিঙ্ক সে খুব ভালো রাইডার, আর নয়তো মিথ্যা কথা বলছে, দুটোর মধ্যে একটা। বাট ইটস টায়ারিং, কন্টিনিউ এরম ভাবে ধরে বসে থাকা টায়ারিং। আর তুমি এরকম ভাবে ধরে ওটাকে সামনে করে এরম করে নিতে পারবে না অবভিয়াসলি, কারণ ওটা রিস্কি হয়ে যেতে পারে, কেন ওটা নামাতে পারবে না, যারা রাইড করে বুঝে গেছো হয়তো আমি কি বলতে চাইছি। তো ইটস টায়ারিং। তো ক্রুজ কন্ট্রোল থাকলে অ্যাটলিস্ট তুমি ক্রুজে দিয়ে দিলে, দিয়ে ওয়েট করলে, ব্যাস হাত রেখে দিলে, হাতটা ওর ওপর জাস্ট বসিয়ে রাখলে, ব্যাস চলতে থাকুক গাড়ি, কোনো অসুবিধা নেই। 95 গাড়ি গল্প করতে করতে যাও, যদি পিলিয়ন থাকে বা যদি আরো রাইডার থাকে ইন্টারকমে আর বকতে বকতে চলে যাওয়া, ঠিক আছে। আমি যখন মিউজিক শুনতে শুনতে যাই, গান টান চলে, যাই হোক। তো ওটা একটা ব্যাপার। এবার আসছি হচ্ছে এটা এবার দেখো, এবার কারোর এটা লাগবে, কারোর এটা লাগবে না, যাদের লাগবে না তাদের জন্য এক্স আছে, মানে অ্যাডভেঞ্চার 390 এক্স আছে। তো যার অত মানে হাইওয়ে বেসড টুরিং নাই, অত অফ রোডে দরকার নেই, অ্যালয় হুইলসের কাজ চলে যাবে, সিটিতে রাইড করবে, জাস্ট একটা অ্যাডভেঞ্চার ক্যাটাগরির বাইক দরকার, সাসপেনশন ভালো দরকার, উঁচু বসবো, এগুলো ব্যাপার। এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি, দেখো আমি ক্রুজার চালাই, সিটি ক্রুজার, অলমোস্ট ক্রুজার ধরে নাও আমি চালাই, তো আমি বসি নিচে। তো যে কোনো উঁচু বাইকে যখন আমি টেস্ট রাইড বা কিছু যদি করে থাকি, তো উঁচু রাইড যখনই উঁচু জায়গায় বসি না, তখনই অনেকটা দূর অব্দি দেখতে পাই, মানে গাড়ির ওপর দিয়ে দেখতে পাই। তো এটা আলটিমেটলি কিন্তু খুব অ্যাডভান্টেজ, কারণ তুমি ভাবো না, তুমি হাইওয়েতে যাচ্ছ, তোমার সামনে ধরো একটা হুন্ডাই i10 যাচ্ছে, তুমি হুন্ডাই i10 মাথার ওপর দিয়ে দেখতে পাচ্ছ যে ওর সামনে কি আছে। এটা রাইডিং এর সময় অ্যাডভান্টেজ, ইভেন লাইফ সেভার বলতে পারো, কেন ও কোথায়, ও যদি খুব লাস্ট মোমেন্টে কাটায়, আর তুমি যদি কাটাতে না পারো, তুমি ঠুকে যাবে পরিষ্কার হিসাব। তো ওটা একটা বড় তো উঁচু বসা একটা খুব লাভের জিনিস। ওকে, সো এবার আসছি এক্সে। এবার দেখো একই সেম বডি, ঠিক আছে, বডির কোনো ডিফারেন্স নেই, হুইল চেঞ্জ হয়ে যাচ্ছে, হুইলটা 1917 হয়ে যাচ্ছে 2117 থেকে, ঠিক আছে। 2117 তো, হ্যাঁ 2117।
1917 হয়ে যাচ্ছে। 1917 মেনলি সিটির জন্য দিয়েছে, এটা সিটি সেন্ট্রিক মোটরসাইকেল যেটা বার করেছে। অ্যাডভেঞ্চার ক্যাটাগরি কিন্তু সিটি, মানে তুমি ট্যুর করতে পারবে, 30% ট্যুর 70% সিটি, এরকম টাইপের একটা ভেবে কেটিএম এটাকে বার করছে। আর অত তোমার ডিসপ্লে টিসপ্লে অত কিছু দরকার নেই। আর এটা সিট হাইটটা আরো কম, 825, আরো 5 mm কমিয়েছে, তো ওটা একটা ব্যাপার। ইঞ্জিন সেমই থাকছে, তো ফুল পাওয়ার, র পাওয়ার যেটাকে মারবে কেটিএম এর বাইক অবভিয়াসলি ছুটবে, তো ওটা একটা ব্যাপার। ইট উইল মানে কি বলবো, তোমাকে ওস্কাবে যে দৌড়াও দৌড়াও, খুব ছোট, এটা একটা ব্যাপার। আর কুইক শিফটার যেটা দিয়ে দিয়েছে আমার মনে হয় দুটোতেই দিয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অবভিয়াসলি এক্সেও কুইক শিফটার আছে, তো মানে কি বলবো, স্লিপার ক্লাচ আছে, কুইক শিফটার, মানে ইটস ভেরি ইজি। সিটিতেও যদি কেউ ট্রাভেল করে, আমাদের এই ক্লাচ মারতে মারতে হাত ব্যথা হয়ে যায় তখন জ্যামে পড়ি। কলকাতার ট্রাফিক এখন অতি জঘন্য হয়ে গেছে, 33-34 মিনিট লেগে যায় 10 কিলোমিটার ট্রাভেল করতে। একটা এতেও এসেছে, কি বলবে ওটাকে, কি বলে, সার্ভেতেও বেরিয়েছে সব থেকে জঘন্যতম ট্রাফিক এখন কলকাতা সারা দেশের মধ্যে। তো সেটা বাদ দিয়ে যদি আমি দেখি, তো আমরা আরামসে ট্রাভেল করব, আর খুব ইজি, মানে হাতের ওপর অত এ করবে না। হিট হবে ইঞ্জিন, অবভিয়াসলি এটা হিট হওয়ার মতন ইঞ্জিন, কারণ এটা সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড হলেও যতই হোক গরম তো হবেই, ভাই পরিষ্কার কথা, লুকিয়ে লাভ নেই। ঠিক আছে, এইবার 1917 ইঞ্চের যে হুইলটা দেখো, অ্যাডভেঞ্চার এক্স নিয়েও ট্যুর করতে পারবে, খুব ভালো মতন ট্যুর করতে পারবে। তুমি হাইওয়েতে ঘোরো না, সরি, তুমি হাইওয়েতে ঘোরো না, এখান থেকে যাও সাউথের দিকে যাও, নর্থের দিকে যাও, পাহাড় পর্বত চড়ো, কোনো অসুবিধা নেই, ট্যুর ফ্রেন্ডলি। আমি তো, আমারও তো 1917 ইঞ্চের হুইল, সামনে পেছন, মানে মিটিওরের সেম সেম হুইল যেটাকে বলে। তো আমরা পাহাড় পর্বত সবই চড়ি, তো ওটা ইস্যু হয় না কোনো। তো সেগুলো কোনো ব্যাপার না, যতক্ষণ তোমার অ্যালয় ভাঙছে না। অ্যালয় ভাঙার মতন যদি কিছু হয় তাহলে এমনিও ভাঙবে, অমনিও ভাঙবে, কিছু করার নেই, যে কোনো বাইকের ভেঙে যাবে, টাইগারের মতন বাইকেরও ভেঙে যায়। সো ওটা নিয়ে কোনো ইস্যু না। আর বাকি যদি একটু বেশি অ্যাডভেঞ্চার করতে হয়, অফরোড করতে হয়, পাথরের উপর দিয়ে বাইক চালাতে হয়, তখন অ্যাডভেঞ্চার 390 নেওয়াটাই বেটার, মানে টপ মডেলটা। ঠিক আছে, আচ্ছা, সিটিসি যেটা দিচ্ছে সেটা হচ্ছে কর্নারিক ট্র্যাকশন কন্ট্রোল। এবার আমি জানতাম না সিটিসি মানে, এখানে দেখে নিলাম। আর মোটরসাইকেলটা অপটিমাল ট্র্যাকে বলো, মোটরসাইকেল আর এমটিসিও দিচ্ছে, মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল। এবার এই দুটো জিনিস, ট্র্যাকশন কন্ট্রোল যখনই আসে, তুমি বরফ টরফ চালাবে, কাদা ফাদাতে চালাবে, তোমার খুব ইজি হয়ে যাবে। আর ট্র্যাকশন কন্ট্রোল দরকার কি দরকার না, এটা ডিবেটেবল। এবার ওইটা বললাম, যদি কেউ দরকার না থাকে তাহলে গো ফর এক্স। ঠিক আছে, এবার এই এলইডি প্রজেক্টের হেডল্যাম্পের ব্যাপারে প্রথমেই বলে দিয়েছি, এলইডি প্রজেক্টের হেডল্যাম্প খুব ভালো একটা জিনিস, সেটা ইনক্লুড করা হয়েছে। আমার খুব পছন্দের জিনিস যদি বলো, আমি ফগ লাইটের অতটা মানে কি বলবো ভক্ত নই, কারণ ফগ লাইট তোমাকে ধোকা দিয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, যেহেতু চায়নার মাল ম্যাক্সিমাম। ঠিক আছে, ইন্ডিয়ান মাল তুমি ওই ম্যাটক ফ্যাটক লাগালে আলাদা ব্যাপার, কিন্তু জাস্ট ওটা একটা বাজেটের ব্যাপার চলে আসে। 10-12 হাজার টাকা দিয়ে তুমি দুটো ল্যাম্প লাগাচ্ছ, ইউজেবল কন্ডিশনস হচ্ছে তোমার হাইওয়ে, আর যেটা তুমি করবে খুব কম হিসাব মতন। ম্যাক্সিমাম লোক তো অফিসই যাবে, আমি অফিসই যাব, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর ফুল কালার টিএফটি ডিসপ্লে দিচ্ছে, টার্মাইট অ্যান্ড ন্যাভিগেশনের সাথে দিচ্ছে, মিউজিক কন্ট্রোল, ওগুলো রয়েছে, মানে যেগুলো গিমিকগুলো থাকে সেগুলো রয়েছে। ঠিক আছে, আর সেরকম কিছু নেই। এবার হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট দিয়েছে। এবার এটাতে কি লাভ আর কি ক্ষতি, মানে লাভটা হচ্ছে, দেখো তুমি দুটো স্যাডেল ব্যাগ ঝোলাতে পারবে, তোমার কোনো অসুবিধা নেই, এক্সস্টের কোনো ব্যাপার নেই। ইভেন কি যে পিলিয়ন বসবে তার থাইতে বা হিপ এরিয়ায় হিট যেটা লাগতো এক্সস্ট থেকে, ওটাও আসবে না। এটা একটা লাভের জিনিস। আর ক্ষতি হচ্ছে, যদি কোনো কিছু ভাই যদি নিচ দিয়ে এসে খুব জোরে লাগে, তাহলে তো গল্প। ঠিক আছে, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা রয়েছে সেটা এনাফ। এবার ডাইরেক্ট কম্পিটিশন এখানে দেখো, হিমালয়ান 450, বাট হিমালয়ান 450 অনেক কম দামে পাওয়া যাচ্ছে এর থেকে। এবার হিমালয়ান 450 কম দামে পাওয়া যাচ্ছে, আর এও নেই, কি বলে, ওর মধ্যে কিছু জিনিস নেই। এবার রয়্যাল এনফিল্ডের হিমালয়ান 450 কি বলবো, ভালো বাইক, কমফোর্টেবল বাইক, এখন সব থেকে মার্কেটে ওটাই। তো দেখা যাক 390 অ্যাডভেঞ্চার কিভাবে কম্পিটিশনটা তৈরি করে। আমি চাই কম্পিটিশন তৈরি হোক, কারণ রয়্যাল এনফিল্ডের মতো ব্র্যান্ডকে যদি কম্পিটিশন না দেওয়া হয় তাহলে তারা কাজ বাজে করতে শুরু করে দেয়। তো এটা মানে পাস্ট হয়ে এসছে।
তো আরেকটা যেটা বললাম ক্রুজ কন্ট্রোল দিয়ে দিয়েছে, এই যে কেটিএম ক্রুজ কন্ট্রোল দিয়েছে, এবার 2025-এ যে হিমালয়ানটা বেরোবে বা 2026-এ যে হিমালয়ান 450 বেরোবে ওটা ক্রুজ কন্ট্রোল দিয়ে আসবে। এগুলো বলে স্ট্যান্ডার্ড সেট করা, একটা বেঞ্চমার্ক সেট করে দাও, যেটার পর আর তুমি মানে অন্য ম্যানুফ্যাকচারাররা আর সেটা করতে পারবে না। হিমালয়ান 450 স্পোক হুইলসটা টিউবলেস স্পোক হুইলস দিয়ে দিল, ওটা এরাও দিচ্ছে। কিন্তু এবার কেটিএম ক্রুজ কন্ট্রোল দিয়ে বার করলো, হিমালয়ান 450 ক্রুজ কন্ট্রোল দিয়ে বেরোবে, সামনের বছর হয়তো বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এইবার ওয়েট করো চালানোর জন্য। আমাদের মতন ইউটিউবার, ছোট ইউটিউবারদের তো দেয় না সাধারণত কম মানে শোরুম বাইক ওরকম ভাবে 1-2 দিনের জন্য, বা নিয়ে একটু ঘুরে এসো, 3-4 দিনের ট্যুর করে নাও বা 2 দিনের ট্যুর করে নাও, ওরকম লং দেয় না। কি দেয় টেস্ট রাইড, আমরা কি বলি টেস্ট রাইড দেবো, টেস্ট রাইডের মধ্যে ভিডিও করে দিয়ে দিলাম, ওই একটা ব্যাপার হয়ে থাকে। তো সেটা আলাদা ব্যাপার। এনিওয়েজ চলো ভিডিওটা এই অবধি থাক। দেখা যাক বাইকটা কেমন পারফরমেন্স দেয়। যদি চালাতে পারি অবভিয়াসলি ভিডিও দেবো, যদি কেউ দেয় সেরকম ভাবে চালাতে। দেখো আমি টেস্ট রাইড দিয়ে নিই, কিন্তু টেস্ট রাইডের ভিডিও আমি জেনারেলি দিই না। তার রিজন একটা যে কি বুঝবো ভাই, ওই কতক্ষণ দেয়, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট খুব বেশি হলে। কি 20 মিনিটে একটা বাইককে এক্সপ্লোর করবো? আমি এখনো আমার মিডিয়া 350-কে এক্সপ্লোর করে যাচ্ছি, কিছু না কিছু এক্সপ্লোর করতেই থাকি, সিট চেঞ্জ করে এই চেঞ্জ মানে কিছু না কিছু, মানে ওগুলো তো অবভিয়াসলি করতে পারবো না, কিন্তু বাট এক্সপ্লোর আমরা করতেই থাকি। বাট এইটা আমি কি বলবো তোমাকে, কি এক্সপ্লোর করবো মানে 5-10 মিনিটে কি এক্সপ্লোর করবো আর কি ভিডিও বানাবো? জাস্ট ফর দ্য সেক অফ মানে কি বলবো ভিউয়ার্স, মানে কি লাইক আর শেয়ারের জন্য শুধু ভিডিওটা বানিয়ে দেবো এরকম না। দেখো ভিডিও বানাই, এমন জিনিস বানাবো যেটা ইনফরমেটিভ আর লোকের কাজে আসবে। শর্টস বানাই আমি মজা করার জন্য, বাট ভিডিও যদি বানাই যেটা লোকের কাজে আসবে এরকমই জিনিস বানাবো। ওই রকম ফালতু জিনিস বানিয়ে লাভ নেই। 20-10 মিনিটের টেস্ট রাইড দিলাম, আমি বাইকের ব্যাপারে সব জেনে গেছি, আমি বলে দিলাম ফটাফট। আমি এক্সপার্ট নই, আমি একটা সাধারণ অফিস গোয়ার কর্মচারী ইউটিউবার ধরে নাও। তো সে আজকে 10 মিনিটে বুঝতে পারবে না। আমাকে যদি সত্যি বাইক নিয়ে রিভিউ দিতে হয়, আমার বাইকটা লাগবে সারাদিনের জন্য হলো, একদিনের জন্য, 2 দিনের জন্য হলো। যেরকম মিডিয়া 350 নিয়ে আমি এই 650 নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমাকে দিয়েছিল রয়্যাল এনফিল্ড সারাদিনের জন্য, তো আমি বানিয়েছি। তো এখন দেখা যাক কেটিএম এর কাছে চাওয়াটা হলে যদি দিল তাহলে খুব ভালো কথা, যদি দেয় তাহলে বানাবো। তো এই একটা ব্যাপার। চলো এনিওয়েজ, চলো টাটা, ভালো থাকো। আর বইমেলা তো শেষ হয়ে যাচ্ছে আজকে, তো যারা যারা ঘোরোনি তারা ঘুরে নি। আর আমার তো মানে সেরকমভাবে ঘোরা হয়নি, তো এটা একটা দুঃখ রয়ে গেছে। বাঙালি আলটিমেটলি বাঙালি, তো বইমেলায় একটা নস্টালজিয়া থেকেই যায়। তো এনিওয়েজ চলো টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।